এবার দেখ, আমরা পুরোপুরি গোল্ডেন রুলটাকে শিখব। গোল্ডেন রুলটা কি দাদা? গোল্ডেন রুল হলো যেই বাবদ বা অ্যাকাউন্টগুলো আমরা সিলেক্ট করছি বা ইলেক্ট করছি, বাছছি ক্যাশ ট্রানজ্যাকশন বা ক্রেডিট ট্রানজ্যাকশানসের থেকে, সেগুলোকে কিভাবে আমরা নিয়মের মধ্যে বেঁধে সেটাকে সঠিকভাবে আমি প্রকাশ করব, সেই নিয়মটাকে এবার আমায় শিখতে হবে। ঠিক আছে? ওই যে ওয়ার্ডগুলো বা বাবদগুলোকে পাচ্ছি সেগুলোকে আমরা কিভাবে প্রেজেন্ট করব, কি নিয়মের মধ্যে ফেলে, সেটাকে এবার শেখা। তো এখানে একটুখানি জিনিসগুলো দেখ, খুব ভালো করে বুঝবি। হ্যাঁ, আজকে ধর অনেকগুলো ট্রানজ্যাকশানস হচ্ছে, একদম অরিন্দম অ্যান্ড কোম্পানি, এইটা হচ্ছে অরিন্দম অ্যান্ড কোম্পানি। ঠিক আছে, কয়েকদিন বাদে তমজিতেরও খুলে যাবে, তমজিৎ তুই চিন্তা করিস না। আপাতত আমরা অরিন্দমটাকে নিয়ে ভাবি, অরিন্দম অ্যান্ড কোম্পানি। এবার অরিন্দম অ্যান্ড কোম্পানিতে ধর পুরো প্র্যাকটিক্যালি ভাববি, এটা হচ্ছে 1 ইয়ার। ঠিক আছে, এবার 1 ইয়ারে অনেক ট্রানজ্যাকশানস হয়েছে, অনেক 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 ট্রানজ্যাকশানস হওয়াতে এরকম প্রচুর 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 সেই সমস্ত ট্রানজ্যাকশানসগুলোকে রেকর্ড করার জন্য তোরা যেরকমভাবে বাবদ বাছিস, দ্যাট ইজ অ্যাকাউন্ট পিক করিস, সেরকমভাবে অনেক 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 এরকমভাবে আলাদা আলাদা, যেরকমভাবে পারচেজ অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট, অনেক ধরনের অ্যাকাউন্ট তোরা বেঁচেছিস। এইবার এই অ্যাকাউন্টগুলোকে কি করা হয়, মানে এইখানে রয়েছে কি বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস, ভালো করে ফিল করবি। হ্যাঁ, স্যালারি অ্যাকাউন্ট, সমস্ত অ্যাকাউন্টসগুলো এর মধ্যে আছে, কারণ এক বছর যত ট্রানজ্যাকশানস হয়েছে সেগুলোকে রেকর্ড করার জন্য যে সমস্ত ওয়ার্ডসগুলো দরকার সেগুলো সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। এবার ভাই, যদি সমস্ত কিছু একটা জায়গার মধ্যে থাকে তাহলে সেই জিনিসটা কি কখনো কন্ট্রোল করা যায়? করা যায় না। আর আমাদেরকে কি করতে হবে? নিয়মের মধ্যে বাঁধতে হবে। তাই এই গোল্ডেন রুল বলছে একটা কাজ করো তো দেখি, যত অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টকে প্রথমে দুটো ভাগে ভাগ করো। প্রথমে দুটো ভাগে ভাগ করো। কি কি ভাগ? প্রথমে বলছে পার্সোনাল অ্যাকাউন্ট, এর মধ্যে যতগুলো পার্সোনাল অ্যাকাউন্ট নেচার আছে সেগুলোকে আলাদা করো। আর আরেক দিকে ইমপার্সোনাল অ্যাকাউন্ট, এই ইমপার্সোনাল কথাটার মানে হচ্ছে পার্সোনালের অপোজিট, দ্যাট ইজ ইমপার্সোনাল, ইমপার্সোনাল অ্যাকাউন্ট। তার মানে এর মধ্যে থেকে যেগুলি পার্সোনাল অ্যাকাউন্ট সেগুলোকে এইখানে নিয়ে আসো, যেগুলি ইমপার্সোনাল অ্যাকাউন্ট সেগুলোকে এইখানে নিয়ে আসো। ঠিক আছে, এবার তোরা বলবি, এ দাদা এ কী করবো, এর মধ্যে কীভাবে বুঝবো যে কোনটা পার্সোনাল কোনটা ইমপার্সোনাল? সহজ রে, এই দেখ না, আজকে পার্সোনাল ওয়ার্ডটাকে যদি, ওই যে ওয়ার্ড অ্যানালাইসিস মনে আছে তো, কীভাবে আমরা শিখবো ভাই রে, যদি সেই কনসেপ্টটা তোরা ইউজ করিস, পার্সন তো, পার্সন থেকে তো পার্সোনাল, তো এখানে তো দেখ দুটো জিনিস আছে, একটা হচ্ছে তার আইডেন্টিটি আছে, আর দ্বিতীয় হচ্ছে তার একটা নাম আছে। প্রত্যেকটা পার্সনের দেখ, যেরকমভাবে আমার কাছে তমজিতের একটা আলাদা পার্সোনালিটি, আলাদা আইডেন্টিটি আছে, অরিন্দমেরও আলাদা আছে, এবং দুজনেরই আলাদা আলাদা নাম আছে। তো এইটাই তো পার্সন। ঠিক আছে, তো তার মানে বুঝবি যে যখন কোনো একটা জিনিসের নিজস্ব পরিচিতি আছে, ওগুলো খুব ভালো মতন রাখবি। এই জিনিসটা যে বুঝবে, এইটা বোঝা হওয়া মানে অ্যাকাউন্ট শেষ সারা জীবনের জন্য। ঠিক আছে, এই জন্য খুব ভালো করে, তাহলে পার্সন বলতে কি, যার পরিচিতি আছে আর যার নাম আছে, ব্যাস সিম্পল। আর এখানে কি ইমপার্সোনাল, কি, যার নেই, যার আইডেন্টিটি নেই, যার নাম নেই, সেই ইমপার্সোনাল, অপোজিট অফ পার্সোনাল অ্যাকাউন্ট। তোরা বলি হ্যাঁ দাদা বুঝে গেছি। এবার আমি যদি বলি যে বল দেখিনি, তাহলে এটার এক্সাম্পল, এক্সাম্পল বল দেখি। তোরা বলার সুবিধা, দাদা রাম, শ্যাম, যদু, মধু। আমি বললাম কেন এসবিআই? তুই বলবি দাদা এইটা কেমন একটা লাগলো, রাম শ্যাম পার্সন, তো আমরা তো ইংলিশে পড়েছি, পার্সন বলতে তো আমরা বুঝি কোনো ব্যক্তি, কোনো একটা ব্যক্তি, মানে যার জীবন আছে, সেরকম একটা মানুষ। তো এই এসবিআই আবার মানুষ নাকি? তুমি রাম শ্যামের মাঝখানে আবার একে ঢোকাচ্ছ কেন? এ থোড়ি না পার্সোনাল অ্যাকাউন্ট, এ থোড়ি না পার্সন। একদম ঠিক বলেছিস তোরা তোদের নলেজ অনুযায়ী, কিন্তু দাদা আইনের ভাষাতে, আইনের ভাষাতে মানুষের যেমন পরিচিতি আছে, একটা বিজনেস অর্গানাইজেশনেরও পরিচিতি আছে।
বুঝতে পেরেছিস? অর্থাৎ দেখ না, এসবিআইয়েরও তো একটা আলাদা পরিচিতি আছে। আজকে কি তুই কখনো ব্যাংক অফ ইন্ডিয়াতে গিয়ে এসবিআই অ্যাকাউন্টে থেকে টাকা তুলতে পারবি? তোর ব্যাংক অ্যাকাউন্ট আছে এসবিআইতে, তুই কি কখনো ব্যাংক অফ ইন্ডিয়াতে গিয়ে বলবি আমায় টাকা দিন, সবই তো একই ব্যাংক, টাকা দিয়ে দিন, আমি এসবিআইতে টাকা ফেলেছি, আমায় ব্যাংক অফ ইন্ডিয়া থেকে টাকা তুলে দিন? কখনো হয়? হয় না তো। আইনের ভাষাতে মনে রাখবি, তোরা এতদিন পর্যন্ত, আজকে আমাদের আস্তে আস্তে তো নলেজ বাড়বে, তো তোরা পার্সন বলতে শুধুমাত্র বুঝতি মানুষকে, কিন্তু এখন থেকে তোরা জানতে পারলি যে আইনের চোখে মানুষ, যার যার আইডেন্টিটি আর নাম আছে তারাই হচ্ছে পার্সন। তো তার মানে রাম যেমন পার্সন, আইডেন্টিটি আছে, নেম আছে, শ্যামের যেরকম আছে এসবিআইয়েরও আছে। তারপরে এই যে অরিন্দম অ্যান্ড কোম্পানি লিখলাম না, অরিন্দম অ্যান্ড কোম্পানি লিখলাম না, এই অরিন্দম অ্যান্ড কোম্পানির তো নিজস্ব নাম আছে, আবার নিজস্ব এখানে পরিচিতও আছে। কারণ কেউ জিজ্ঞেস হয় না যে ধর কোনো একটা লোকেশনস কেউ কাউকে দিল যে আমার ওখানে যাওয়ার আছে, তখন তুই বলে দিবি একটা কাজ করবেন, ওখানে গিয়ে বলবেন এই সিনেমা হল আছে, পুষ্পশ্রী সিনেমা হলটা আছে, ওর পাশের গলিতে থাকে। তো তার মানে কি পুষ্পশ্রীর নামও আছে, তার একটা নিজস্ব পরিচিতি আছে, তার মানে সেটাও হচ্ছে গিয়ে কি পার্সন, পার্সন। আর সেটাই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আসে। বুঝতে পেরেছিস? আচ্ছা, কোনো অসুবিধা? আর যার কোনো রকম আইডেন্টিটি নেই এবং নাম নেই, সেটাকে আমরা কি বলবো? ইম্পার্সোনাল অ্যাকাউন্ট বলবো। ঠিক আছে, এবার তুই বলবি যে দাদা এটা কয়েকটা এক্সাম্পল দাও না, যার কোনো নাম নেই, যার কোনো পরিচিতি নেই। আমরা লেখ না, গাদাখানিক আছে। সেল, পারচেজ, ওয়েজেস অর্থাৎ যারা মজুরি, তারপর ধর ঘর ভাড়া, রেন্ট, ঠিক আছে, তারপর ডিসকাউন্ট কাউকে দিলি, অরিন্দম কাউকে ডিসকাউন্ট দিল ও যখন সেল করলো। তো এই ধরনের যে জিনিসগুলো রয়েছে, এইগুলোর মধ্যে কোনো নাম আছে বল? নাম পরিচিতি কিছু আছে? তো এইগুলি সমস্ত কিছু ইম্পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে এসে পড়বে, সিম্পল। বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার হট করে তমজিৎ আমায় বললো দাদা একটা কথা বলি না, কি বল? ও বলছে দাদা এই দেখো, এইখানে মানুষজনও আছে, আবার একখানা যদিও বা এসবিআইটা একটা পার্সন বা বিজনেস অর্গানাইজেশন একটা পার্সন, কিন্তু এর তো জীবন নেই। একটা কি কাজ করা যায় যে আমি পার্সোনাল অ্যাকাউন্টটাকে আরও কয়েকটা ভাগে ভাগ করব, যে কোন পার্সনের মধ্যে জীবন আছে আর কোন পার্সনের মধ্যে জীবন নেই, এরকম কি ভাগ করা যায়? তাহলে তো জিনিসটা আরও বেশি ক্লিয়ার। যেরকম এই যে একখানা গিজিমিজি হয়েছিল, সেই গিজিমিজিটা কত সুন্দর মতন দুটো ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু এর মধ্যেও যে ব্যাপারটা রয়েছে, কিছু পার্সনের মধ্যে প্রাণ আছে, কিছু পার্সনের মধ্যে প্রাণ নেই, তো এইটাকেও যদি আমরা ভাগ করে দিলে তো মনে হয় জিনিসটা আরও বেশি সুন্দর হয়ে যাবে, আরও বুঝতে সুবিধা হবে। একদম দুর্ধর্ষ বলেছিস সমজিৎ, তুই দুর্ধর্ষ কথা বলেছিস। এইটাই আমি পরে গিয়ে বলতে যাচ্ছিলাম। ঠিক আছে, এই কারণে আমি তোর কথাটাকে টেনেই যদি আমি এগোই, তাই আমি কি করব? পার্সনকেও ভাগ করে দেব কয়েকটা ভাগে। ফার্স্ট করব ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ওয়ার্ডটা তো সব জায়গাতেই আসবে। ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, যেটাকে একটু মনে রাখবি শর্টে আমরা এনপিএ বলবো, ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট কেন? দেখ, আজকে আমরা যে প্রকৃতিতে আসি, আমরা যে পৃথিবীতে আসি, আমরা কিভাবে আসি? প্রাকৃতিক তো পদ্ধতি, মানে আমরা মায়ের পেট থেকে বেরিয়ে আসি। ঠিক আছে, আজকে কেউ আমাদের ওই হাতের ছাঁচ, যেরকমভাবে দুর্গা ঠাকুরের মূর্তি কিভাবে তৈরি হয়, কেউ একজন বসে ওনার শেপ দেয়, ওনার মুখ তৈরি করে, তবে গিয়ে উনি শেপটা পান, তবে গিয়ে উনি আমাদের চোখের সামনে প্রকাশ হন। কিন্তু আজকে আমরা কি, আমরা মায়েদের পেটের থেকে আসি ন্যাচারাল ওয়েতে। ঠিক আছে, তো এই কারণে এই ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আসবে সমস্ত হিউম্যান বিংরা, সমস্ত হিউম্যান বিংরা এখানে আসবে। ন্যাচারালি আমরা আসি, ন্যাচারালি। আর এই যে আমরা যে দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুরকে দেখি, ইনি কি স্বর্গের থেকে নিজে ওই নৌকো করে আসে বা দোলনায় ঝুলে আসেন? না, কেউ একজন তৈরি করেন, ওইটা তো আলাদা ব্যাপার আছে। কেউ তৈরি করেন, তারপর গিয়ে ওরকম একখানা শেপ হয়। বুঝতে পেরেছিস? এই জন্য আমরা বলি না, আরে ওই প্যান্ডেলে দুর্গা ঠাকুরের মুখটা খুব সুন্দর দেখতে, এই ঠাকুরটা থেকে ওইটা খুব সুন্দর ছিল। তো তার মানে কি, যে তৈরি করছে আলটিমেটলি ক্রেডিটটা তো তারই, যায় তার, তার জন্য তো নিচে এই পাল ওই পাল লেখা থাকে। বুঝতে পেরেছিস? তো সেগুলো আর্টিফিশিয়ালি, মানে কেউ তৈরি করে তারপর সেই জিনিসটা তৈরি হয়। কিন্তু হিউম্যান বিং আমরা ন্যাচারালি আসি মায়ের পেট থেকে, এই জন্য এটাকে বলা হয় ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এর মধ্যে তাহলে কোনগুলো আসবে?
এগুলির মধ্যে এই যে রাম শ্যাম যদু মধু যারা আছে, অরিন্দম, তমজিৎ, আমি, সবাইরাই এসে পড়বে এর মধ্যে। ঠিক আছে, এবার আরেকটা কি, তমজিৎ বলবে দাদা এবার একটা বিজনেস অর্গানাইজেশনের জন্য করে ফেলো। বললাম বাহ ভেরি গুড, আচ্ছা নামটা কি হতে পারে তমজিৎ? ও বলছে দাদা এই কিছুক্ষণ আগে তুমি একটা হিন্ট দিয়েছো, যেটা হচ্ছে আর্টিফিশিয়ালি তৈরি হয়, তাহলে এইটা যেটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশনসের যেটার প্রাণ নেই কিন্তু আইডেন্টিটির নাম আছে, পার্সোনাল অ্যাকাউন্ট, তো সেইটা আর্টিফিশিয়াল রিলেটেড টাইপের কিছু একটা হতে পারে, যেহেতু এর অস্তিত্বটা আসছে আর্টিফিশিয়ালি, অর্থাৎ কেউ তৈরি করছে তবে গিয়ে হচ্ছে। ঠিক আছে, আমি বললাম একদম ভেরি গুড, একদম ঠিক বলেছিস, তার মানে এইটার নাম হবে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। এটাকে শর্টে কী লিখবো, পি এ, এই যে রে পি এ। ঠিক আছে, আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। এর মধ্যে কি সেই সমস্ত তারা আসবে যারা কোনো কিছুর মাধ্যমে নিজের অস্তিত্বটা খুঁজে পায়। যেমন আজকে অরিন্দম যখন ভাবলো যে আমি ও বিজনেস করবে, তো বিজনেস তো হঠাৎ করে হয় না, ও কি করবে, গভর্নমেন্টের কাছে এই যে অরিন্দম অ্যান্ড কোম্পানি এই নামটাকে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্টস গভর্নমেন্টের কাছে সাবমিট করবে। গভর্নমেন্ট কী করবে, সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে দেখবে, সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে দেখার পর যদি মনে হয় যে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে, তবে গিয়ে গভর্নমেন্ট কী করবে, ওকে একটা সার্টিফিকেট দেবে বা লাইসেন্স দেবে। কি লাইসেন্স? লাইসেন্সে এটাই থাকবে যে তুমি এই নামে এই বিজনেসটা তুমি করতে পারো, যেটা তুমি করার জন্য আমার কাছে অ্যাপ্লাই করেছিলে। তো তার মানে কি, গভর্নমেন্ট যখন স্ট্যাম্পটা দিয়ে দিল, স্ট্যাম্পটা দেওয়ার সাথে সাথে যেই নামটার জন্য ও বিজনেসটা করবে বলে অ্যাপ্লাই করেছিল সেটা স্যাংশন হয়ে গেল। তার মানে এখন ওই অরিন্দম কোম্পানি নামে ওর বিজনেসটাকে স্টার্ট করতে পারে এবং করে নিয়ে যেতে পারে সামনের দিকে। তো তার মানে এই যে অরিন্দম অ্যান্ড কোম্পানি, এই যে এসবিআই, এই যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরও যত বিজনেসের নাম রয়েছে, এইগুলো করতে গেলে আগে ট্রেড লাইসেন্স নিতে হয়, গভর্নমেন্টের থেকে একটা পারমিশন নিতে হয় যে আমি এই নামে বিজনেসটা করতে চাই। আপনি কি পারমিশনস দিচ্ছেন? পারমিশনস দেওয়া মানে হচ্ছে হ্যাঁ এই নামে আমি এই বিজনেসটা করতে পারি। তার মানে এই বিজনেসটার একটা আলাদা পরিচিতি তৈরি হলো, নাম পেলো এবং পরিচিতি তৈরি হলো। তো তার মানে এটা যে আসছে, এটা গভর্নমেন্টের ইন্টারভেনশনে, গভর্নমেন্টের বা আইনের হস্তক্ষেপে, গভর্নমেন্ট বা আইন পারমিশনসটা দিচ্ছে, অ্যাপ্রুভ করছে, তবে গিয়ে এই নামটা বা পরিচিতিটা পাচ্ছে। তার জন্যই এটা আর্টিফিশিয়ালি হচ্ছে, প্রাকৃতিক ওয়েতে না। ঠিক আছে, এটা আর্টিফিশিয়ালি হচ্ছে, কৃত্রিমভাবে হচ্ছে, এই জন্য এটাকে বলা হবে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, দ্যাট ইজ এপিএ। এর মধ্যে কোন জিনিসগুলো আসবে, এর মধ্যে সমস্ত বিজনেস অর্গানাইজেশনসগুলো এসে পড়বে, এসবিআই, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অরিন্দম অ্যান্ড কোম্পানি, এটা ওটা এই ধরনের জিনিসগুলো এসে পড়বে। তার মানে হিউম্যান বিং যদি হয় তাহলে সেটা ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট এসে পড়বে, এবং যদি কোনো একখানা প্রাণীন কিছু হয় যার নাম আছে এবং অস্তিত্ব আছে, সেটা এসে পড়বে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে। এইবার তাহলে আমাদের এটা হয়ে গেল পার্সোনাল অ্যাকাউন্টের, যে বলেছিল তমজি, যেটা আমায় বলেছিল যে তাহলে দাদা একটা কাজ করো এটাকে আরও ভেঙে দাও, আমি ভেঙে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল পার্সোনাল অ্যাকাউন্ট। তমজিৎ একটা ওর মনের মধ্যে খটকা লাগলো, ও বলছে না দাদা মনে হচ্ছে আরেকটা ভাগ আছে, মানে আরও ভাগ আছে। আমি বললাম তোর কোথা দিয়ে মনে হলো, এই তো করে দিলাম, তো এই যা ছিল সবই তো আমি ভাগ করে দিলাম। না দাদা এই যে তুমি এখান থেকে দাগটা টেনেছো, তার মানে মনে হচ্ছে এর পরেও আরেকটা কোনো রকম ভাগ আছে। বা ছেলে দুর্ধর্ষ মাথা লাগিয়ে দিয়েছিস তো, একদম ঠিক, এইটা এখানেও আরেকটা ভাগ আছে। সেই ভাগটা নাম হলো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এইবার তমজি তো ভ্যাবাচাকা খেয়ে গেল, অরিন্দমও ভ্যাবাচাকা খেয়ে গেল, যে নে এই তো যা পার্সোনাল অ্যাকাউন্ট ছিল তো এই দুটোর মধ্যে ভাগ হয়ে গেল, আবার এইটা কোথা থেকে জন্ম নিল, এইটা কিসের জন্যই বা এলো যদি সব এই দুটোর মধ্যেই ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক এইটা কেন এসছে, এইটা কিছুক্ষণ বাদে না হয় আমরা একটু ডিসকাস করলাম। ঠিক আছে, আমরা
এই জিনিসটা করার আগে, কারণ এইটা বুঝতে গেলে আমাদের যে ইম্পার্সোনাল অ্যাকাউন্ট আছে অর্থাৎ যার নাম আর পরিচিতি নেই, সেই ইম্পার্সোনাল অ্যাকাউন্টের যে ভাগগুলো আছে সেটা একটুখানি করে নিই, তারপর এইটা বুঝে নিলে এটা বুঝতে আমাদের খুবই সহজ হবে। তো এইটা হয়ে গেলে তোরা বলতে পারিস অনেকটা তোরা করে ফেললে কিন্তু। তাই এবার আমরা কি করব, এই যে ইম্পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে, এই ইম্পার্সোনাল অ্যাকাউন্টটাকে আমরা একটু ডিসকাস করব যে ইম্পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কি এই ডিসকাউন্ট, রেন্ট, ওয়েজেস, পেটে, তারপর পারচেস, স্যালারি, সমস্ত জিনিসগুলো এসে পড়বে নাকি কি হবে। যেরকম পার্সোনাল অ্যাকাউন্টে দুটো ভাগ বা তিনটে ভাগ আমরা দেখেছি, ইম্পার্সোনালে কোনো ভাগ আছে না কি কি আছে একটু দেখাও। এবার সেটা দেখার জন্য এখানে একটু পেজটা হবে না, আমরা অন্য একটা পেজে মুভ করি এবং সেখানে আমরা জিনিসটাকে ডিসকাস করছি, ঠিক আছে। তো এইখানে দেখ ইম্পার্সোনাল অ্যাকাউন্ট, হ্যাঁ, IPA লিখলাম, ইম্পার্সোনাল অ্যাকাউন্ট। এবার ইম্পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কোনগুলো ছিল নিশ্চয়ই এগুলো তোদের মনেই আছে, মানে যার নাম নেই পরিচিতি নেই, সহজ ভাষায় বলতে গেলে। এইবার আমরা ইম্পার্সোনাল অ্যাকাউন্টটাকে, অর্থাৎ এইখানে যে আমরা এই কটা লিখেছি না, এছাড়া আরও অনেক কিছু আছে, অনেক 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 কিছু আছে। তা আমরা আবার এই ইম্পার্সোনাল অ্যাকাউন্টে এরকম কিন্তু একটা বিরাট রকমের এখানে গিঞ্জি একটা ব্যাপার এখানে ক্রিয়েট হয়েছে। এবার সেইটাকে আরও সিম্পলিফাই করার জন্য আমরা কি করব, এই ইম্পার্সোনাল অ্যাকাউন্টটাকেও আমরা ভাগ করব, সেই ভাগটাকেই আমরা এবার দেখব, ঠিক আছে। তো তার মানে ইম্পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে রিয়াল অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়াল অ্যাকাউন্ট, আর আরেকটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। একটা হচ্ছে রিয়াল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। এই রিয়াল অ্যাকাউন্টটা কি, রিয়াল অ্যাকাউন্ট বলতে বোঝায় বিজনেসের অ্যাসেট। এই অ্যাসেট কথাটার মানে কি, সম্পত্তি। এই রে, সম্পত্তি ওয়ার্ডটা তো শুনেছি, সেইটার মানে জিজ্ঞাসা করছে আমাকে অরিন্দম যে দাদা সম্পত্তি ওয়ার্ডটার মানে তো বুঝি। আমি বললাম, কী বুঝিস বল। ও বললো ওই তো যেটার একটা আলাদা ভ্যালু আছে, যেরকম আমাদের বাড়ি, সোনা দানা, এরকম জিনিসগুলি, এটাই তো সম্পত্তি। তো এইখানেও কি সম্পত্তি বলতে ওইটাই? হ্যাঁ, সম্পত্তি বলতে বোঝায় যেটা আমরা বুঝি, যেটা তুই একটা সেন্টেন্সে বলতে পারলি না, সেটা হচ্ছে গিয়ে যেখান থেকে আমরা সুবিধা পাই বা পাবো বা পেতে পারি, সেই জিনিসটাকেই আমরা সম্পত্তি বলে। যেমন আজকে তোরা তোদের কাছে ফোন, সেই ফোনটাকেই রাখবি যে ফোন দিয়ে তোদের প্রয়োজন মেটে, অর্থাৎ তোরা ফোন করতে পারবি, হোয়াটসঅ্যাপ করতে পারবি, ফেসবুক করতে পারবি, যেটা তোদের প্রয়োজন। যদি এই প্রয়োজনগুলো মেটে তাহলে তোরা তোদের ফোনটাকে তোরা তোদের কাছে রাখবি। আর যদি দেখিস যে তোদের প্রয়োজন মিটছে না, অর্থাৎ ফোনটা খারাপ, তখন কি সেই ফোনটাকে তোরা তোদের কাছে রাখবি? নিশ্চয়ই রাখবি না। আর তখন তোদের কি মনে হবে, যখন ফোনটা ভালো ছিল তখন যদি সেই ফোনটার মধ্যে কেউ স্ক্র্যাচ দেয়, তখন তোরা কিন্তু বলবি এই আমার এই জিনিসটা কেন এরকম করলি, কারণ সেটা তোর গায়ে লাগবে, কারণ সেটা তোর সম্পত্তি, সেখান থেকে তুই বেনিফিটটা পাবি বা পাচ্ছিস। কিন্তু যখনই সেই জিনিসটা খারাপ হয়ে গেল তখন সেটা কিন্তু আর ফোন রইল না, তোর অতটা তোর অ্যাটাচমেন্টও থাকবে না, তখন সেটা তোর কাছে কি হয়ে যাবে, একটা পেপার ওয়েট মানে যাতে কাগজ না উড়ে চলে যায় সেটা ঢাকা দেওয়ার জন্য। কথাটা বুঝতে পেরেছিস? তো এইটাই হচ্ছে যে সম্পত্তি বলতে বোঝায় যেখান থেকে আমরা সুবিধা পাচ্ছি বা পাবো। বাংলা স্পেলিংগুলো দেখিস না দাদা, হ্যাঁ আমার। যেখান থেকে আমরা সুবিধা পাচ্ছি বা পাবো সেই ধরনের জিনিসগুলোকে আমরা কি বলবো, অ্যাসেট বলবো। বুঝতে পেরেছিস? তো তার মানে এই যে এইখান থেকে একটা ভাগ যে এইখানে এলো, মানে এইখানেও তো একটা গিঞ্জি ব্যাপার তৈরি হয়েছে। এবার এই যে গিঞ্জিটা রয়েছে, সেই গিঞ্জিগুলির মধ্যে যেই জিনিসটার থেকে আমরা সুবিধা পাবো বা পাচ্ছি, সেই ধরনের জিনিসগুলোকে আমরা তুলে এখানটায় লিখব, কারণ এইটা হচ্ছে সেই সম্পত্তির লেখার জায়গা। কথাটা বুঝতে পেরেছিস? তো এখানের এক্সাম্পলটা যদি আমি দিই তাহলে কীরকম দেব, ধর এক্সাম্পল যদি দিই তাহলে এরকম আমরা দিতেই পারি যে ফার্নিচার, আমার সাথে তোরা সহমত হবি, ফার্নিচার
একটা সম্পত্তি, মোটর কার, কম্পিউটার, বিল্ডিং, এগুলো সব ঠিক, কারণ এগুলোর থেকে আমরা বেনিফিট পাবো বা পাচ্ছি। তো সেই কারণে এটা বিজনেসের দিক দিয়ে যদি আমি ভাবি, তাহলে অবশ্যই সেটা একটা বিজনেসের সম্পত্তি। তার মানে ফার্নিচার অ্যাকাউন্ট, এই যে ভিড়ের মধ্যে, এই ভিড়ের মধ্যে যেটা ইম্পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আসে, যখন ফার্নিচার অ্যাকাউন্ট থাকবে বা মোটর কার অ্যাকাউন্ট থাকবে, ভেহিকেল অ্যাকাউন্ট থাকবে, বিল্ডিং অ্যাকাউন্ট থাকবে, মেশিনারি, একটা বিজনেসের ক্ষেত্রে মেশিনারিও একখানা অ্যাসেট, মেশিনারি অ্যাকাউন্ট থাকবে। তো এগুলি সমস্ত কিছুই হচ্ছে গিয়ে একটা বিজনেসের দিক দিয়ে সম্পত্তি। সেগুলো সমস্ত কিছু কোথায় এসে পড়বে? এইখানে এসে পড়বে। এইখানে মানে রিয়াল অ্যাকাউন্টে, মনে রাখবি এগুলো, এগুলো সমস্ত কিছু কোথায় এসে পড়বে? রিয়াল অ্যাকাউন্টের মধ্যে এসে পড়বে। তাহলে একটা জিনিস দেখ, এই পুরো ভিড়টা ছিল, এই ভিড়ের মধ্যে যেগুলি পার্সোনাল সেগুলো এই দিকে এসে পড়লো। এবার এইটার মধ্যে থেকে এই পার্টটা এইখানে এসে পড়লো। এইবার এর মধ্যে থেকে ধর এই যে এতটুকুনি পার্ট কোথায়? রিয়াল অ্যাকাউন্টের মধ্যে এসে পড়লো, কারণ এগুলি ধরে নিচ্ছি আমি সব রিয়াল অ্যাকাউন্ট, এগুলি সমস্ত সম্পত্তি। তাহলে এই যেই পার্টটা, এই পার্টটাই তাহলে বাকি যেই পার্টটা রয়েছে সেটা দ্যাট ইজ নমিনাল, অর্থাৎ এই পুরো পার্টটা এখানে এসে পড়বে। ঠিক আছে, এবার নমিনালের মধ্যে এইভাবে তো আর হয় না যে টোটাল যে ভিড় থাকবে সেই ভিড়ের মধ্যে প্রথমে পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো, তারপর যেগুলি সম্পত্তি সেগুলি রিয়াল অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, বাদবাকিগুলো নমিনাল অ্যাকাউন্টে চলে যাবে। এইভাবে তো আর হয় না, কারণ আমরা তো আর একদম সমস্ত অ্যাকাউন্টটা বছর শেষে গিয়ে করবো না, আমরা তো কন্টিনিউয়াসলি করতে থাকবো। তাই এই অ্যাকাউন্টের নেচারটা কি সেটা আমায় জানতে হবে। যেরকমভাবে এই অ্যাকাউন্টের মধ্যে যেগুলি যেরকম আসবে সেগুলো যেইভাবে রেকর্ড করতে সেইভাবেই রেকর্ড করে সামনের দিকে এগোবো। তাহলে নমিনাল অ্যাকাউন্টের মধ্যে কোনগুলো আসে সেটার একটুখানি বুঝে নিই। যখনই বিজনেসের খরচ, ক্ষতি, আয়, ব্যয়, লাভ, এই ধরনের জিনিসগুলি, ব্যয়টা ছেড়ে দেয়, তো খরচ লিখেছি, খরচ, ক্ষতি, আয়, লাভ, এই ধরনের ব্যাপারগুলো থাকবে। তো তখন সেই ধরনের জিনিসগুলো কোথায় এসে পড়বে? নমিনাল অ্যাকাউন্টের মধ্যে এসে পড়বে। তাহলে এটার মধ্যে যদি একটু আমি এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পলে আমি এইটাই লিখবো। এখানে আসবে সেল। দেখ ভাই, সেল কেন? কারণ সেলের মাধ্যমে আয় বোঝায়। পারচেস, কেন পারচেস? কারণ পারচেসের মাধ্যমে খরচ বোঝায়। তারপর ওয়েজেস মানে কি? যাদের ফ্যাক্টরি ওয়ার্কার, এগুলি পরে বোঝাবো, যাদেরকে বেতন দেওয়া হয়, তাহলে এটার মাধ্যমে কী বোঝায়? খরচ বোঝায়। তারপর ধর প্রফিট হলো কোনো একটা কাজ করে, তো সেটার মাধ্যমে লাভ বোঝায়। তো এই ধরনের যে জিনিসগুলো, অর্থাৎ আমি এখানে জেনারেলি যে ধরনের এক্সাম্পলসগুলো দিয়েছিলাম, সেল এটা আয় বোঝায়, পারচেজ এটা খরচ বোঝায়, ওয়েজেস এটা ব্যয় বোঝায়, রেন্ট যেটা মাসের শেষে ঘর ভাড়া দিতে হয় সেটার মাধ্যমে ব্যয় বোঝায়, ডিসকাউন্ট কথাটার মানে কি? ডিসকাউন্ট অ্যালাউড, অর্থাৎ অরিন্দমের কাছে কেউ একজন মাল কিনতে এসছিল, সেটার দাম ছিল 10,000 টাকা। অরিন্দম কি বলে এলো? অরিন্দম বললো যে 9,500 দে, 500 টাকা তোকে দিতে হবে না। তো তার মানে 500 টাকা সে কী করলো? ছাড় দিল। এই যে ছাড় দিল সেটাকে বলা হবে ডিসকাউন্ট অ্যালাউড। তো এই যে ডিসকাউন্ট অ্যালাউড, এটা কী রে? এটা তো ক্ষতি, কারণ এই ডিসকাউন্টটা যদি না দিত তাহলে তো 500 টাকার হবে। তো তার মানে এটা কি? ওর ক্ষতি। তার মানে আমরা কি বুঝলাম? খরচ, ক্ষতি, আয়, লাভ, এই প্রত্যেকটা জিনিস কোন অ্যাকাউন্টের মধ্যে আসে? এগুলি সমস্ত কিছু নমিনাল অ্যাকাউন্টের মধ্যে আসে। কথাটা বুঝতে পারলি? তাহলে এক্সপেক্টেড তোরা এটা খুব ভালো করে বুঝে নিয়েছিস যে আজকে আমরা যতগুলি ওয়ার্ড পিক করলাম ট্রানজ্যাকশনসকে রেকর্ড করার জন্য, সেই সমস্ত ওয়ার্ডসগুলোকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা ইম্পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে যার আইডেন্টিটি এবং নাম আছে, আর ইম্পার্সোনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে যার আইডেন্টিটি আর নাম নেই। ঠিক আছে, এইবার পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আবার আমরা তিনটে ভাগ পেলাম, যে এটার মধ্যে দুটো ভাগ আমরা শিখেছি। একটা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, যেটার মধ্যে হিউম্যান বিংরা আসে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, যেটার মধ্যে বিজনেস অর্গানাইজেশনস আসে। আর আরেকটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা আমরা বোঝা বাকি আছে। আবার এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে গিয়ে রিয়াল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। রিয়াল অ্যাকাউন্ট বলতে বোঝায় বিজনেসের অ্যাসেট, যেখান থেকে আমরা বেনিফিট পাচ্ছি বা পাবো, যেমন হচ্ছে ফার্নিচার, মোটর কার, কম্পিউটার, বিল্ডিং। আর নমিনাল অ্যাকাউন্টের মধ্যে খরচ, ক্ষতি, আয়, লাভ, এই ধরনের জিনিসগুলো, সেল, পারচেস, ওয়েজেস, প্রফিট, ডিসকাউন্ট অ্যালাউড, এই ধরনের জিনিসগুলো আসবে। এইবার এমন একটা ওয়ার্ড বা এমন একটা কোনো ট্রানজ্যাকশান থেকে তোরা তোদের মাথা থেকে বার করে দেখা, যেইটা নাকি
হয় এই তিনটের মধ্যেও আসবে না বা এই দুটোর মধ্যেও আসবে না, অর্থাৎ এর বাইরে কোনো একটার মধ্যে আসলেও আসতে পারে। ভেবে দেখ, নিজেকে টাইম দে, ভাব এরকম কি আসতে পারে, তারপর আমায় জিজ্ঞাসা করবি। আমি তাও বলে রাখি, তোরা যতই ভাব না কেন ভেবে আর এমন একটাও অ্যাকাউন্ট তোরা ট্রানজ্যাকশনসের থেকে পিক করতে পারবি না যেটা নাকি এই যে তিনটে ঘর, এটা তো আমি বলতেই পারি তিনটে ঘর, এইটা একটা ঘর, এইটা একটা ঘর, যে বলছিলাম আগের দিন আমি ভীষণ আঁকাউকি করি, এই হচ্ছে আঁকাউকি, এইটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের ঘর, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের ঘর, সরি এটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্টের ঘর, আর এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের ঘর। মানে যত ভিড়ভাট্টা আছে, যতই ভিড় আছে, কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। হয় সে পার্সোনাল অ্যাকাউন্টের ঘরে ঢুকবে, নয়তো সে রিয়েল অ্যাকাউন্টের ঘরে ঢুকবে, নয়তো সে নমিনাল অ্যাকাউন্টের ঘরে ঢুকবে। আর আরেকটা জিনিস দেখ না, আজকে ধর এটা যদি চক্রবর্তী ফ্যামিলি হয়, এটা যদি দাস ফ্যামিলি হয়, এটা যদি সরকার ফ্যামিলি হয়, তাহলে এই ভিড়ের মধ্যে যদি দাস, সরকার, চক্রবর্তী এরা তিনটে যদি মিক্স থাকে, তাহলে রাত্রেবেলা যখন কাটানোর ব্যাপার থাকবে, একসাথে ওরা ঘোরাফেরা করলেও মানে রাতে দিনের শেষ ওরা কী করবে, যে যার ঘরে ঢুকে যাবে। যার নামের শেষে চক্রবর্তী আছে সে চক্রবর্তী ফ্যামিলির যেটা রয়েছে বাড়ি, সেখানে ঢুকে যাবে। যেইটা দাস বাড়ি রয়েছে সেখানে যারা এই ভিড়ের মধ্যে দাস ফ্যামিলি থেকে বিলং করে তারা দাস ফ্যামিলিতে এসে পড়বে, আর যারা এই ভিড়ের মধ্যে সরকার ফ্যামিলি থেকে বিলং করে তারা এখানে এসে পড়বে। অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা ঘর আছে এবং সেই ঘরেই তোকে তাদেরকে পাঠাতে হবে। ঠিক আছে, বুঝতে পারলি? এরপর আমি এই যে জিনিসগুলো করছি না, এটার আমি আরেকটা ফ্রেশ করবো, এটা আমি আস্তে আস্তে জিনিসগুলোকে বোঝাচ্ছি। এটার উপর একটা ফ্রেশ মানে একটা পুরো একটা জায়গায় লিখে দেবো যেখান থেকে তোরা টুকে নিবি। ঠিক আছে, এরপর আমাদের তাহলে কি হলো, আমাদের মোটামুটি এটা বোঝা হয়ে গেল। খালি শুধুমাত্র বাকি আছে কি, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টটা। এইটা আমরা পরের ভিডিওতে বুঝবো।